ওকে, এইবার হচ্ছে আমরা একেবারে হচ্ছে নতুন একটা টপিকে যাচ্ছি, কিন্তু একেবারে নতুন মনে হবে না কারো কাছে আই থিঙ্ক, কারণ আমরা অলরেডি এর থেকে আরও বড় যেটা লেজার আমরা সেটা অলরেডি পড়েছি, এই জন্য এলইডিটা আমাদের নতুন লাগবে না। এর আগে আমাদের যা ছিল সবই ছিল আমাদের পূর্ববর্তী কোর্সে আমরা শিখে এসেছি, সেইটারই রিভিউ ছিল এই, এবং সেটা আমাদের এই সিলেবাসে অ্যাড করা হয়েছিল। ওকে, এবার আমাদের বাকি যে এটা সেটা হচ্ছে হোমো জাংশন এবং হেটেরো জাংশন। এখানে স্লাইডে মূলত হোমো জাংশন এবং হেটেরো জাংশন নিয়ে আলোচনা করা হবে। তো হোমো জাংশনটা কী? হোমো জাংশনটা মূলত হচ্ছে আমরা এতক্ষণ যে জাংশনগুলো করে এসেছি সেটাই ছিল হোমো জাংশন, অর্থাৎ একই ম্যাটেরিয়াল, সিলিকন হলে সিলিকন, জার্মেনিয়াম হলে জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড হলে গ্যালিয়াম আর্সেনাইড, একই ম্যাটেরিয়ালের পি টাইপ এবং এন টাইপের হোক কোনো সমস্যা না, কিন্তু একই ম্যাটেরিয়ালের যদি জাংশন ক্রিয়েট করা হয় তাহলে সেটা হচ্ছে হোমো জাংশন। হোমো জাংশনে উভয় পাশে এনার্জি ব্যান্ড গ্যাপ যেটা সেটা সমান থাকবে, কারণ যেহেতু একই ম্যাটেরিয়াল। ওকে, তার মানে এতক্ষণ আমরা যা করে এসেছি সবই ছিল হোমো জাংশন। এইবার আসি হচ্ছে আমাদের নতুন টপিক, যেটা হচ্ছে হেটেরো জাংশন। হেটেরো জাংশন কি? যদি একই ম্যাটেরিয়াল না হয়, যেমন পি টাইপ এন টাইপ সেটা ব্যাপার না, পি টাইপ এন টাইপ যে কোনোটাই হতে পারে, কিন্তু মূলত জিনিসটা হচ্ছে ডিফারেন্ট ম্যাটেরিয়ালের। পি টাইপ এন টাইপ এবং ম্যাটেরিয়াল দুটা দুটা কিন্তু আলাদা জিনিস। পি টাইপ হচ্ছে সেটা কোন ধরনের চার্জ সে বিলং করবে সেটা, আর ম্যাটেরিয়াল যেটা সেটা হচ্ছে পুরো ম্যাটেরিয়ালটাই ডিফারেন্ট। সিলিকন, জার্মেনিয়াম আলাদা আলাদা ম্যাটেরিয়াল, গ্যালিয়াম আর্সেনাইড, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড সেটা। তো এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে যদি জাংশন ক্রিয়েট করা হয়, মানে ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জাংশন যদি ক্রিয়েট করা হয় সেটাকে বলা হয় হেটেরো জাংশন। আমরা সামনে পাবো এটা। তো হোমো জাংশন হচ্ছে সেম ম্যাটেরিয়ালের, তার মানে এখানে যে ম্যাটেরিয়ালটা অ্যাড করা হয়েছে, এই ফিগারটা আমরা একটু আগেই দেখে এসেছি, এটা হচ্ছে হোমো জাংশন। ওকে, এখন লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড নিয়ে আশা করি কাউকে কিছু বলতে হবে না। লাইট ইমিটিং ডায়োডটা কি? জাস্ট কন্ডাকশন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন, একটা না, মানে যাই হোক কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডের দিকে ইলেকট্রনগুলো আসতে থাকে, মানে রিকম্বিনেশন হতে থাকে, যার ফলে সে এনার্জি গ্যাপ যেটা আছে ইজি, সেই পরিমাণ এনার্জি, সেই পরিমাণ এনার্জির আলো সে রিলিজ করে, ফোটন সে রিলিজ করে। ওই ফোটনটাই হচ্ছে আমাদের মূলত এলইডি ক্ষেত্রে আমাদের যে আউটপুট সেটা। তো এলইডির মূল জিনিসটা হচ্ছে এইটাই, এটাই এখানে যে লাইট ইমিটিং ডায়োড এই টপিকে বলা হয়েছে। আচ্ছা, এখন হোমো জাংশন এলইডিটা কেমন হয়? এটা বইতে মূলত তিনটা আলাদা আলাদা, মানে এই যে এখানে তিনটা আলাদা ফিগার দেখানো আছে, বইতে তিনটা ফিগার একসাথে আছে। এখন একটা স্লাইডে আসলে একটা কার্যপ্রণালী পুরোটা বোঝানো সম্ভব না, তাহলে লেখাগুলো অনেক ছোট হয়ে যায়। তো সেজন্য এখানে তিনটা আলাদা স্লাইড করা হয়েছে, আমিও তিনটা আলাদা আলাদা করেই দেখাচ্ছি। যখন কোনো বায়াসিং অ্যাপ্লাই করা হয় না, মানে একটা হোমো জাংশন এলইডি আমি তৈরি করেছি, ওকে, ধরলাম এটা হচ্ছে কিসের হোক, সিলিকনের, এখানে কি উল্লেখ করা আছে কিছুর? কিসের? না, কোনো কিছু উল্লেখ করা নেই, তো ধরলাম এটা হচ্ছে সিলিকন। ওকে, আচ্ছা, বা সরি, সিলিকন তো হবেই না, সিলিকন তো ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ। এটা হচ্ছে একটা গ্যালিয়াম আর্সেনাইড, যেটা ডিরেক্ট ব্যান্ড গ্যাপ। ও আরেকটা জিনিস হচ্ছে, এলইডির ক্ষেত্রে আমাদের ডিরেক্ট ব্যান্ড গ্যাপ লাগবে, ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ দিয়ে হবে না, যেটা আমরা প্রথমে ভিডিও একদম শুরুতে আলোচনা করেছি, দরকার হলে সেটা আবার একটু দেখে নিব যে ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট কোনটা। ওকে, এখন এটা হচ্ছে নো বায়াস অবস্থা, এইভাবে থাকে। এখন নো বায়াস অবস্থা যখন তাকে বায়াসিং করা হয় না, তখন রিকম্বিনেশন হবে হচ্ছে বরাবর, রিকম্বিনেশন কিন্তু আলাদা হবে না। অর্থাৎ আমরা এখানে যদি কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনগুলো দেখি, সেটা হচ্ছে এক পাশে, ভ্যালেন্স ব্যান্ডের হোলগুলো হচ্ছে অন্য পাশে, তার মানে এখানে কোনো রিকম্বিনেশন হওয়া সম্ভব না। যদি রিকম্বিনেশন হয়ও তাহলে সেটা হবে যে ইনডিরেক্ট, অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু কোনো লাইট রিলিজ হবে না, সেই ক্ষেত্রে রিলিজ হবে হচ্ছে হিট। ওকে, তো এই জন্য এটা এখন, তো সাধারণত এই ইলেকট্রনগুলো এটার সাথে রিকম্বিনেশন করে না, রিকম্বিনেশন না হলে তো লাইট উৎপন্ন হবে না। তো নো বায়াস অবস্থা এটা এভাবেই থাকে, এবং এটার একটা এই যে ব্যারিয়ার, যেটা ইভি নট পরিমাণ একটা ব্যারিয়ার থাকে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, টোটাল এনার্জি গ্যাপ যেটা ইজি, এগুলো আমাদের অলরেডি আলোচনা হয়েছে। তো এবার হচ্ছে আমরা এখানে যখন ইলেকট্রিক সাপ্লাই দিব তখন কি হয় আমরা এবার সেটা দেখব। ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার ফলে হবে কি, ইলেকট্রিক ফিল্ডের কারণে, যে এক্সটার্নাল একটা ইলেকট্রিক ফিল্ড, সেই জন্য আমার কন্ডাকশন ব্যান্ডের যে ইলেকট্রনগুলো একটু আগে যেগুলো এখানে স্থির ছিল, সেগুলো হচ্ছে এখন আস্তে আস্তে বাম দিকে আসতে শুরু করবে, এবং হোলগুলো ডান দিকে আসতে শুরু করবে। তো এখন হবে কি, এই যে আমরা জানি কি আমাদের ইলেকট্রিক ফিল্ড থাকে কোথায়? ডিপ্লেশন লেয়ারে, এবং এই রিকম্বিনেশনটা হবেও হচ্ছে ডিপ্লেশন লেয়ারে, এবং ডিপ্লেশন লেয়ারের বাইরে যদি রিকম্বিনেশন হয়, সেই রিকম্বিনেশনটা আমাদের এক প্রকার
অপচয়, মানে সেটা আমাদের বাড়তি, মানে একটা বাড়তি খরচ। তো এটা আমাদের ওয়েস্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের কাজে লাগবে শুধুমাত্র ডিপ্লেশন লেয়ার বরাবর যেই ফোটনগুলো রিলিজ হচ্ছে সেটাই। তো যাই হোক, এখানে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের ইলেকট্রনগুলো ফরওয়ার্ড বায়াস যখন অ্যাপ্লাই করা হয় তখন সেটা ডান দিক থেকে বাম দিকে আসতে শুরু করে। বাম দিকে যখন আসে তখন সেটা যখন ডিরেক্ট অবস্থায় চলে আসে, ভ্যালেন্স ব্যান্ডের হোলগুলো এবং কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনগুলো যখন ডিরেক্ট পজিশনে চলে আসে তখনই সেখানে রিকম্বিনেশন হবে এবং সেখান থেকে লাইট রিলিজ হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি আঁকা বাঁকা হয়ে এইচ নিউ এনার্জি ইকুয়াল টু ইজি, এই ব্যান্ড গ্যাপের সমান হচ্ছে ফোটন রিলিজ হচ্ছে। তো এখানে হচ্ছে আমরা এলইডির আউটপুটটা পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের এই ফিগারের ইয়েটা। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের টোটালি জাস্ট এলইডির ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন এখানে একটা কথা আছে যে কোয়াসি ফার্মি লেভেল। কোয়াসি ফার্মি লেভেলটা কি? এখন এলইডি জিনিসটা আসলে একটু ডিফারেন্ট জিনিস। আমরা জানি ফার্মি লেভেলটা হচ্ছে গিয়ে এক পাশে গিয়ে বাঁকা হয়ে উপরের দিকে উঠে যাবে অথবা নিচের দিকে নেমে যাবে, এটাই তো হয়ে থাকে, তাই না? কিন্তু কোয়াসি ফার্মি লেভেল হচ্ছে এক ধরনের ফার্মি লেভেল। এটা এলইডির ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে হোমোজাংশন এলইডি যখন করা হয়, একই ম্যাটেরিয়ালের এলইডি যখন করা হয় তখন এইটার ফার্মি লেভেলগুলো একসাথ হতে পারে না, অর্থাৎ তেল এবং পানি যেমন মিলে না, ঠিক এরকম এই ফার্মি লেভেলটাও সমন্বয় হয় না। পি টাইপের ফার্মি লেভেল পি টাইপের মতো করে চলতে থাকে, এন টাইপের ফার্মি লেভেলটাও এন টাইপের মতো করে চলতে থাকে, একলা চলরে ও ওর মতো করে চলতে থাকে। এখন এই ক্ষেত্রে পি টাইপের ফার্মি লেভেল যেটা, সেটা ডট ডট দিয়ে বোঝানো আছে, সেটা পি টাইপ থেকে এন টাইপে গিয়ে উপরে উঠে গেছে এবং পরবর্তীতে ওখানে গেছে, কিন্তু সে এন টাইপের সাথে সমন্বিত হয় না, ডিপ্লেশন লেয়ারের এখানে সমন্বিত হয় না, মানে ডিপ্লেশন লেয়ারের ভিতরেও সে একই পজিশনে ছিল, ডিপ্লেশন লেয়ারের পরে গিয়ে চেঞ্জ হয়েছে। এবং এন টাইপের যেটা ইএফএন যেটা, সেটাও কী করলো, ডিপ্লেশন লেয়ারে এসে চেঞ্জ হয় নাই, সে চেঞ্জ হয়েছে ডিপ্লেশন লেয়ারের পরে। যার ফলে হয়েছে কি, আমাদের এটা যদি ডিপ্লেশন লেয়ারের ভিতরে এসে দুইটাই যদি ডিপ্লেশন লেয়ারের ভিতরে চেঞ্জ হইতো তাহলে লাইন কিন্তু একটাই হইতো, এটাও ডিপ্লেশন লেয়ারে আসতো ওটাও ডিপ্লেশন লেয়ারে আসছে, তাহলে এটা উপরে উঠতো এটা নিচে নামতো, একই লাইন হইতো। কিন্তু এখন হোমোজাংশনের এডির ক্ষেত্রে হয় কি, ডিপ্লেশন লেয়ারের ভিতরে হচ্ছে ফার্মি লেভেলের কোনো চেঞ্জ হয় না, এটা একটা বড় ধরনের সমস্যা। যার কারণে এই চেঞ্জটা হয় হচ্ছে ডিপ্লেশন লেয়ারের পরে, তার মানে দুইটাকে ক্রস করে চলে যাওয়ার পরে হচ্ছে চেঞ্জ হচ্ছে, যার কারণে দুইটার জন্য আলাদা দুইটা ফার্মি লেভেল তৈরি হয়ে যাচ্ছে। এই যে আলাদা দুইটা ফার্মি লেভেল, এগুলাকে বলা হয় কোয়াসি ফার্মি লেভেল। এই ক্ষেত্রে ইএফপি যেটা, সেটা হচ্ছে পি টাইপের জন্য কোয়াসি ফার্মি লেভেল এবং ইএফএন হচ্ছে এন টাইপের জন্য কোয়াসি ফার্মি লেভেল। এগুলো এই যে এখানে যে ডিটেলস আছে, এই ডিটেলসে এগুলো এই যে এখানে এগুলা সব বলা আছে যে কোনটা কি, এবং এগুলো বলা আছে এইভাবে যে ইএফপিটা হচ্ছে ইএফএন যেটা, সেটা একটা পর্যায়ে ডিপ্লেশন লেয়ার পার হওয়ার পরে, ডিপ্লেশন লেয়ারের একটু পরেই হচ্ছে কি করে, সেটা স্লোপস ডাউন হয়, মানে নিচের দিকে একটা ঢালু হয়ে নেমে যায়। এবং পিপি যেটা পিএফপি যেটা ইএফপি যেটা, সেটা হচ্ছে ডিপ্রেশন লেয়ারের পরেই সেটা হয় কি ওইটার সাথে মার্জ হয়ে যায়, সেটাও স্লোপস হয় উপরের দিকে। এখানে স্লাইডে একটু ভুল ছিল যে দুইটার ক্ষেত্রে স্লোপ ডাউন উল্লেখ করা ছিল, কিন্তু আসলে দুইটাই স্লোপ ডাউন হচ্ছে না, একটা উপরে উঠে যাচ্ছে একটা নিচে নেমে যাচ্ছে, যেটা আমরা ফিগারে আসলেই দেখতে পাচ্ছি। তো সেটা আমি একটু ওই স্লাইডেরটা কেটে দিয়ে আমি এভাবে লিখলাম, এটা বইতে এইভাবে লেখা আছে, আমি বইয়ের লেখাটা এখানে লিখে দিলাম, স্লাইডটাকে কারেকশন করে এখানে বইয়ের লেখাটা লিখে দিলাম, অর্থাৎ কেশাপের যে বইটা আর কি, সে বইটা। আচ্ছা, তাহলে এবার চলে আসি, এটা ছিল আমাদের হোমোজাংশনের ক্ষেত্রে। তাহলে হোমোজাংশনের একটা প্রবলেম কিন্তু আমরা পাচ্ছি, এবং এটার ফলে আসলে কি প্রবলেম হচ্ছে সেটা আমরা একটু পরে দেখব। একটা টপিক আছে আমাদের প্রবলেমস উইথ হোমোজাংশন এলইডি, সেখানে। তো আমরা আপাতত হচ্ছে এখন হেটেরো জাংশনটা কি সেটাতে আসি, কারণ আমাদের এখানে লাগবে সবচেয়ে বেশি হেটেরো জাংশন, এবং এলইডি ইউজ করা হয়ই হচ্ছে হেটেরো জাংশন। হোমোজাংশন দিয়ে আসলে এলইডি করলে অনেক সমস্যা হয়। তো হেটেরো জাংশনটা আসলে কি? হেটেরো জাংশনের ক্ষেত্রে এখানে দুই ধরনের ইয়ে দেখানো হচ্ছে। একটা হচ্ছে যদি এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম যদি একটা একটাকে ওভারল্যাপ করে দেয় তাহলে সেটাকে বলা হয় স্ট্র্যাডলিং, এবং একটা একটাকে যদি ওভারল্যাপ না করে তাহলে সেটা হচ্ছে স্ট্র্যাজার্ড। ওভারল্যাপের ব্যাপারটা আমি একটু আসলে এখানে হয়তো বা বুঝতে পারছি, অনেকে অনেকে বুঝতে পারছি না, সেটা আমি একটু ফিগার ড্র করে বোঝাচ্ছি ওভারল্যাপের বিষয়টা অ্যাকচুয়ালি কী। ওভারল্যাপের বিষয়টা হচ্ছে, ধরলাম এইখানে হচ্ছে আমাদের একটা ম্যাটেরিয়াল, এইখানে হচ্ছে আরেকটা ম্যাটেরিয়াল, সরি একটু বাঁকা হয়ে গেছে, আসলে এটা বাঁকা হবে না,
এখানে একটা ম্যাটেরিয়াল। এখন এটা যখন ব্যান্ড গ্যাপ তৈরি হবে, আমি আপাতত স্পাইকে যাচ্ছি না, স্পাইকে পরে আসতেছি। এটা যখন ব্যান্ড গ্যাপ তৈরি হবে তখন কি হবে, এখানে দেখাই, এটা এখান থেকে এইভাবে, এটা এখানে এভাবে কানেক্ট হয়ে যাবে এবং এটা এখানে কানেক্ট হয়ে যাবে। এবং এটাকে যদি আমি গ্রাফিক্যালি দেখি তাহলে গ্রাফটা হচ্ছে আমার এরকম দেখা যায়। এটা হচ্ছে এইটার এনার্জি হচ্ছে এতটুকু, আর এই যে ছোট যেটা সেটার এনার্জি হচ্ছে আমার এই যে এতটুকু। তাহলে বড়টার এনার্জি হচ্ছে ছোটোটাকে ওভারল্যাপ করে, অর্থাৎ ছোটোটা বড়টার ভিতরেই ঢুকে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আর এখানে এইটা হচ্ছে আমার জিরো আর কি, এবার জিরো থেকে ধরলাম এটা হচ্ছে 5, এই যে এই 5, 10, 15, 22 এরকম আর কি, জাস্ট 20, মানে জাস্ট এটা হচ্ছে গ্রাফিক্যাল একটা ভিউ। এইরকম যদি হয় যে একটা একটাকে ওভারল্যাপ করে দেয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে স্ট্র্যাডলিং। এরপরের যে টপিকটা সেটা হচ্ছে স্ট্র্যাজার্ড। স্ট্র্যাজার্ডটা আমাদের এখানে নাই, ভাইভাতে আসতে পারে সেজন্য বলতেছি। সেটা হচ্ছে আমাদের ধরি হচ্ছে আমাদের একটা ম্যাটেরিয়াল আছে এইভাবে, আরেকটা ম্যাটেরিয়াল আছে আমাদের, মানে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আছে এইভাবে। তো এখানেও তো একটা বড় একটা ছোট, কিন্তু আমরা যদি গ্রাফ ড্র করি গ্রাফটা কিন্তু এরকম আমাদের, এটা আমাদের গ্রাফ না, এটা হচ্ছে আমাদের জিরো, এবং জিরো থেকে এখানে বিভিন্ন যেগুলো বিভিন্ন ভ্যালু, তাই তো এভাবে ভ্যালুগুলো আসতে থাকে। তো এইটার এনার্জি যদি দেখি, এটার এনার্জি হচ্ছে এইখানে এবং এটার এইখানে, এবং ছোট যেটা ছোটোটার এনার্জি হচ্ছে এইটা এবং ছোটোটা, তাহলে ছোটোটার ইসি এর এনার্জি কিন্তু বড়টার ইসির এনার্জি থেকে বেশি এবং একটা একটাকে ওভারল্যাপ করতে পারতেছে না। সেজন্য এটাকে বলা হয়, মানে এই ধরনের যদি হেটেরো জাংশন হয় সেটাকে বলা হয় হচ্ছে স্ট্র্যাজার্ড হেটেরো জাংশন। এটা জাস্ট আমাদের সংজ্ঞা হিসাবে কাজে লাগতে পারে। এই ধরনের হেটেরো জাংশন আমাদের এই সিলেবাসে ইনক্লুড করা হয়নি, আমাদের এখানে জাস্ট স্ট্র্যাডলিং যেগুলো সেগুলো ইনক্লুড করা হয়েছে। তো আমরা আমাদের সেই টপিকে আবার ফিরে আসি। এখানে স্ট্র্যাডলিং এবং স্ট্র্যাজার্ড নিয়ে আলোচনা করা হয়েছে, এই সেগুলো নিয়েই জাস্ট এই যেখানে ডিটেলস। এখন এনপি হেটেরো জাংশন, এনপি একটা বড় হাতের একটা ছোট হাতের, এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি, মানে কোনো কিছুকে আমরা গেস করতে পারি যে এখানে কি? আমরা কিন্তু এটা সলিড স্টেটে পড়েছি, একটু চেষ্টা করি আমরা একটু গেস করার। আচ্ছা, যারা মনে করতে পেরেছি তারা তো পারলামই, যারা পারেনি তাদের জন্য বলে দিচ্ছি। এনপি হচ্ছে আমরা জানি দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের এখানে জাংশন করা হয়, মানে যেটাকে জয়েন্ট করা হয়। জয়েন্ট করার ফলে সেখানে আমরা পিএন ইউজ করতাম, এবং দুইটাই ছোটো হাতের অথবা দুইটাই বড় হাতের, কিন্তু এখানে একটা বড় হাতের একটা ছোটো হাতের মানে হচ্ছে যেটা বড় হাতের মানে সেটার ব্যান্ড গ্যাপ হচ্ছে বেশি, যেটা ছোট হাতের সেটার ব্যান্ড গ্যাপ ছোট। এবার মনে পড়ছে, এটা আমরা সলিড স্টেটের দীপ্ত স্যারের ক্লাসে পড়েছিলাম। ওকে, তো সেটাই আর কি এখানে আমরা এখন দেখি। এই যে এন সাইডে আমাদের এনার্জি ব্যান্ড গ্যাপ অনেক বেশি, পি সাইডে এনার্জি ব্যান্ড গ্যাপটা কম। এখন এইখানে কি হয়েছে, এটা কিন্তু এখনও ইকুইলিব্রিয়াম অবস্থায়, যে আমরা এখানে টপিকটা দেখি এনপি হেটেরো জাংশন অ্যাট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এটা এখনও সাম্যাবস্থা, এখানে এখনও ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি। তাহলে এটা কীভাবে থাকবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি তার মানে ডিপ্লেশন লেয়ার পর্যন্ত আমার ওই ম্যাটেরিয়ালটা হচ্ছে সেম, কি দিবে, ডিপ্লেশন লেয়ার পর্যন্ত আমার ওই ম্যাটেরিয়ালটা হচ্ছে সেম এনার্জি ব্যান্ড গ্যাপ থাকবে, ইসি এবং ইভি এর গ্যাপটা সেম থাকবে। এখন যেহেতু আমাদের পি যেটা পি ম্যাটেরিয়াল যেটা আছে এখানে সেটা হচ্ছে আমাদের একটু উপরে, এবং ফার্মি এটা আলাদা আলাদা দুইটা ম্যাটেরিয়াল ছিল, এখন এটাকে যখন দুইটাকে যখন একসাথে করে দিচ্ছি, প্রথমে আমরা ফার্মি লেভেলটা ড্র করলাম। ওকে, বলতেছি প্রথমে হচ্ছে আমরা ফার্মি লেভেল ড্র করলাম, এবং ফার্মি লেভেল অনুযায়ী এক পাশে এন টাইপ ড্র করলাম, মানে ইসিটা হচ্ছে ঠিক কাছেই, ইভিটা অনেক নিচে। আবার পি টাইপের কথা যদি বলি, গ্যালিয়াম আর্সেনাইড যেটা, সেটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড যেটা, ইভি যেটা সেটা ফার্মি লেভেলের ঠিক কাছেই, আর ইসি যেটা সেটা অনেক উপরে। ঠিক এই দুইটা ম্যাটেরিয়াল ড্র করলাম। ড্র করার পরে, আচ্ছা আমি এটা একটু ড্রয়িংয়ে দেখাই, সেটা মনে হয় সবচেয়ে ভালো হয়। আমাদের দুইটা ম্যাটেরিয়াল ছিল এরকম, সরি, দুইটা ম্যাটেরিয়াল ছিল, একটা হচ্ছে ওয়াইড ব্যান্ড গ্যাপ, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড গ্যাপ। তো দুইটার ফার্মি লেভেলটা দেওয়া আছে এইভাবে, যে এটার ফার্মি লেভেলটা এইখানে, এটার ফার্মি লেভেলটা এইখানে। ওকে, বাঁকা হয়ে গেছে, সরি, যাই হোক।
তো এটাকে যখন আমরা একসাথে করব তখন কি হবে, আমাদের আগে হচ্ছে ফার্মি লেভেলটা হচ্ছে ড্র করে নিতে হবে। আমরা জানি থ্রু আউট দ্য ম্যাটেরিয়াল অ্যাট ইকুইলিব্রিয়াম দ্য ফার্মি লেভেল ডাজন্ট চেঞ্জ, ফার্মি লেভেলটা চেঞ্জ হয় না। তো আগে হচ্ছে ফার্মি লেভেলটা কনস্ট্যান্ট আমরা ড্র করে নিলাম। এখন এবার হচ্ছে আমরা টোটালি এটা আঁকবো। এটা তো আমাদের ফার্মি লেভেল হয়ে গেছে, তাহলে আমাদের ফার্মি লেভেলের ঠিক একটু বেশি উপরে হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের ইসি এবং ইভিটা হচ্ছে অনেক নিচে, আবার ঠিক এইখানে হচ্ছে ইভিটা এইখানে, ইসিটা হচ্ছে এইখানে, হয়ে গেল। আচ্ছা, একটু বেশি ছোট করে ফেললাম আর কি। তো এটা আরও কাছে নিয়ে আসি, এটাকে আরও কাছে নিয়ে আসি, এক পাশ থেকে নিয়ে আসলেই হয়। তো থ্রু আউট দ্য হোল ম্যাটেরিয়াল, মানে আমাদের জাংশনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেটালার্জিক্যাল জাংশন। দুইটা কেন দিলাম, একটা দিলেই তো হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেটালজিক্যাল জাংশন, তার মানে এই জাংশন পর্যন্ত আমাদের এটা সেম থাকবে। এখন কথা হলো আমাদের ওখানে পিটা কোথায়, পি একটু উপরে না, আমরা একটু খেয়াল করি পি সাইডটা কোথায়, পি এর এখানে কন্ডাকশন ব্যান্ড যেটা ইসি সেটা একটু উপরে না, তার মানে এটা একটু উপরে উঠতে হবে। এখন উপরে সে উঠবে কিভাবে, ধরলাম এটা উপরে উঠে গেল, এটা সে এভাবে উপরে উঠে গেল ওই ইসিটাকে ধরার জন্য। এখন আমরা জানি হচ্ছে এনার্জি ব্যান্ড যেটা, ব্যান্ড গ্যাপটা হচ্ছে সেম থাকবে, ব্যান্ড গ্যাপ চেঞ্জ হবে না। তাহলে ইভিটাও হচ্ছে তার সাথে সাথে একটু উপরে উঠে যাবে। এবং ইএফ যেটা হোলের ক্ষেত্রে আমরা একটা ফিগার পড়েছিলাম যে হোলটা চেঞ্জ হয় হচ্ছে উপরের দিকে, ইলেকট্রন হচ্ছে নিচের দিকে। যাই হোক, আমরা হোলে যাচ্ছি না, ইলেকট্রনেই থাকি। ইলেকট্রনটা বাম দিকে যখন আসে তখন সেটা চেঞ্জ হয়ে হচ্ছে নিচের দিকে। এটা করবে কি, বারবার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু ডিস্টার্ব করছে এটা। এটা হচ্ছে এইভাবে চেঞ্জ হবে, তাহলে এইটা হচ্ছে এটার সাথে সমন্বয় করার জন্য নেমে আসবে। এখন ফাইনালি এই যে আমার যে জাংশনটা, এই যে জাংশনটা হবে এইভাবে, এই যে এখানে একটা জাংশন আছে না, জাংশনটা আমি কেটে দিচ্ছি আবার, জাস্ট বোঝানোর জন্য জাংশনটা দিলাম। এইখানে এটা ব্যালেন্স করার জন্য এটা এভাবে ধরে ফেলবে একটাকে স্পাইক আকারে, আবার এটাকে ধরে ফেলবে। ওকে, তাহলে এইখানে যেই পরিমাণ স্পাইক হলো এটা হচ্ছে ডেল ইসি, মানে ইসি এর কি পরিমাণ পরিবর্তন হলো, এবার এখানে যে পরিমাণ স্পাইক হলো সেটা হচ্ছে ডেল ইভি, মানে ইভি এর কি পরিমাণ পরিবর্তন হলো সেটা হচ্ছে ডেল ইভি। ওকে, এটাই আর কি আমাদের টোটাল গ্রাফটা। হাতে এঁকেছি এর জন্য খুব বেশি ভালো হয়নি, সেই জিনিসটা আমাদের এখানে। এবার একটু মিলিয়ে দেখি তো ঠিক আছে কিনা। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায়। ওকে, এটা হচ্ছে এনপি, ক্যাপিটাল এন স্মল হ্যান্ড পি, সেটার ডিটেলসটা এখানে আছে। আবার পিপি মানে পি ছোট। এবার হচ্ছে ডান পাশে হচ্ছে ওয়াইড ব্যান্ড গ্যাপ থাকবে। তো একটা জাস্ট বেসিক, এটা হচ্ছে আইকিউর প্রশ্ন, যে আমাদের প্রশ্ন আর কি, যে কি থাকবে মানে কোনটার ব্যান্ড গ্যাপ বেশি। আমরা দেখতেই পাচ্ছি এখানে গ্যালিয়াম আর্সেনাইডের চেয়ে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের ব্যান্ড গ্যাপটা তুলনামূলক অনেক বেশি। আচ্ছা, এখন ওই সাইডে হচ্ছে পি, ডান পাশে হচ্ছে পি, সেটা হচ্ছে বেশি পরিমাণ ডোপিং, আর বাম পাশে হচ্ছে পি, এটা হচ্ছে কম পরিমাণ ডোপিং। এবং এইখানেও হচ্ছে যখন এটা গ্যাপ, মানে এটা যখন উপরে উঠবে এবং ওখানে, এখন কথা হলো আগের ফিগারে হচ্ছে উপরে স্পাইক ছিল, এখন নিচের ফিগারে কেন, মানে এই ফিগারে কেন নিচের দিকে স্পাইক। আসলে স্পাইক যে কোনো জায়গায় হতে পারে, সেটা ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য অনুযায়ী হবে। কিভাবে হয়, যেমন ওই ফিগারটার কথাই চিন্তা করি, এখানে যেমন হচ্ছে পি সাইড থেকে ইসিটা হচ্ছে উপরের দিকে চলে যাবে, তাই না? এটাই তো যাওয়ার কথা, ডান দিকে যায় সেটা উপরের দিকে চলে যাবে, ওই উপরের ওই পাশের ইসিটাকে ধরার জন্য সে উপরে যাবে। কিন্তু সে কি পর্যাপ্ত পরিমাণ, এটার ব্যান্ড গ্যাপটা এত পরিমাণই বেশি, সেটাকে ধরতে পারবে না, অনেক বেশি পরিমাণ। তার মানে স্পাইক হলেও কত পরিমাণ হবে, খুব বেশি পরিমাণ তো হবে না, তাহলে সে ধরতে পারবে না। যতটুকু যাওয়া সে ততটুকু গিয়েছে, জাংশন পর্যন্ত যতটুকু উঠার গিয়েছে। এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য, মানে এনার্জি ব্যান্ড গ্যাপটাকে সমান রাখার জন্য ভ্যালেন্স ব্যান্ড যেটা ইভি, সেটাও হচ্ছে কিছুটা উপরে উঠে এসেছে। এবং এখন দেখি আমরা ওইটা ডান দিকে আসি, ডান দিক থেকে যখন বাম দিকে এটা যখন জাংশনের দিকে যায়, তখন হচ্ছে আমরা জানি ডান দিক থেকে ইলেকট্রনটা হচ্ছে নিচের দিকে চলে আসে, ইলেকট্রন চেঞ্জ হওয়ার এটা নিচের দিকে আসবে। সে নিচে আসলো এবং নিচে এসে যতটুকু নিচে আসা সে ততটুকু নিচে আসলো, তার ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য অনুযায়ী সে যতটুকু নিচে আসলো। এবং তার সাথে তাল মিলিয়ে ভ্যালেন্স ব্যান্ড যেটা, অর্থাৎ এনার্জি ব্যান্ড গ্যাপ সমান করার জন্য ভ্যালেন্স ব্যান্ডের যে হাইয়েস্ট পজিশন যেটা ইভি, সেটাও হচ্ছে কিছুটা নিচে নেমে এসেছে। এখন নিচে নেমে এসে ফাইনালি এমন পর্যায়ে এসেছে আসলে কাউকে এখনও টাচ করতে পারেনি। তো টাচ করার জন্য সেটাকে যদি জয়েন করিয়ে দিই,
তাহলে জয়েন্টটা হবে এরকম যে নিচে একটা স্পাইক হবে এবং উপরে থাকবে এটা, যেটা আগের ফিগারটা ঠিক উল্টো। মানে এখানে কোনো কারণ নেই যে এটা এই জন্য এরকম করছি, এটা এই জন্য ওখানে এরকম ছিল এই জন্য স্পাইক উপরে হয়েছে, এখানে এরকম এই জন্য স্পাইক নিচে, এরকম না। জাস্ট হচ্ছে ম্যাটেরিয়ালের এনার্জি ব্যান্ড গ্যাপের বৈশিষ্ট্য অনুযায়ী হচ্ছে এখানে স্পাইকটা আলটিমেটলি নিচেই হয়ে গিয়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের পিপি হেটেরো জাংশন। আমাদের একটা টপিক ছিল প্রবলেম উইথ এলইডি, হোমোজাংশন এলইডি। হোমোজাংশন এলইডির কী কী প্রবলেম সেগুলো আমরা অলরেডি বলেছি, যে কোয়াসি ফার্মি লেভেল একটা ছিল। আরেকটা বিষয় হচ্ছে, আমি এলইডির ইয়েতে চলে যাই, হোমোজাংশন এলইডিতে এখানে চলে আসি। আমরা জানি এখানে অ্যাবজর্পশনের একটা ব্যাপার আছে, আমরা লেজারে পড়েছি। সে হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করে কি করবে, কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলোকে কন্ডাকশন ব্যান্ডে পাঠাবে, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনকে সে কন্ডাকশন ব্যান্ডে পাঠাবে অ্যাবজর্পশনের মাধ্যমে। সে এনার্জি অ্যাবজর্ব করে সে উপরে পাঠাবে। এখন এইখান থেকে যে পরিমাণ এনার্জি রিলিজ হচ্ছে, নিচে যে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা হচ্ছে ওই এনার্জিটা নিজেই অ্যাবজর্ব করে নিতে পারে। তার মানে এখান থেকে যে এনার্জিটা রিলিজ হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো একদম বরাবর আছে, তো কাছাকাছি আছে, এই জন্য সে করবে কি, ওই এনার্জি যেটা সেটা আমাকে আউটপুট আকারে না দিয়ে সে আউটপুটটা নিজেই নিয়ে নিল, নিজেই অ্যাবজর্ব করে নিল। অর্থাৎ আমি যে ইউজার আছি আমি পেলাম না। মানে অনেকটা এরকম যে হাঁসে ডিম পারলো, হাঁসে ডিম পেড়ে ডিমটা হাঁসেই খেয়ে ফেললো, আমি আর খেতে পারি নাই। তাহলে আমার লাভ আছে এই হাঁস পেলে? এই হাঁসটা পালন করতে আমার কোনো লাভ নাই। আমাকে এমন একটা হাঁস ইয়ে করতে হবে যে হাঁস হচ্ছে ডিম পেড়ে ডিম সে খাবে না, আমার জন্য রেখে দেবে। এখন সেটা সম্ভব হয় হচ্ছে হেটেরো জাংশনে, হোমো জাংশনে এটা সম্ভব হয় না। হোমো জাংশনে যে পরিমাণ এনার্জি রিলিজ লাইট রিলিজ হয়, ওই পরিমাণ লাইটটা হচ্ছে সে নিজেই আবার অ্যাবজর্ব করে নেয়। এটা হচ্ছে হোমো জাংশনের সবচেয়ে বড় একটা সমস্যা। তাহলে হেটেরো জাংশনে সেটা হয় না কেন? হেটেরো জাংশনে আমরা জানি ব্যান্ড গ্যাপ, যেটা ব্যান্ড গ্যাপটা হচ্ছে একপাশে বেশি একপাশে কম থাকে, যার ফলে এইটা অ্যাবজর্ব হওয়ার জন্য ইলেকট্রনটাকে সে কাছে পাচ্ছে না। ইলেকট্রন যে এনার্জিটা অ্যাবজর্ব করে সেটা পাচ্ছে না। সেটা কিভাবে সেটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমরা হেটেরো স্ট্রাকচারে যখন চলে আসবো ডিরেক্ট, তখন একদম এক্স্যাক্টলি দেখা যাবে। জাস্ট আপাতত এতটুকু জেনে রাখি যে এখানে হচ্ছে হোমোজাংশন এলইডিতে হচ্ছে লো এফিসিয়েন্সি হয়। লো এফিসিয়েন্সি কেন হয়? যে এখানে যে এনার্জিটা, বারবার এনার্জি বলছি, যে লাইটটা রিলিজ হয় সেটা রিঅ্যাবজর্পশনের চান্স আছে, এর জন্য এখানে এটা হয় না। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখানে রিকম্বিনেশনটা হচ্ছে লার্জ ভলিউমে হয়। মানে এরকম যে আমরা একটা কথা বলেছি যে আমাদের রিকম্বিনেশনটা কাজে লাগবে শুধুমাত্র ডিপ্লেশন লেয়ারের ভিতরে। যদি রিকম্বিনেশন হয় তাহলেই সেটা আমরা আমাদের জন্য কাজে লাগবে। কিন্তু হোমোজাংশন এলইডির ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা অনেক কম থাকায়, দুই দিকে সমান থাকায় এ করবে কি, এন সাইড থেকে পি সাইডের দিকে, ডান দিক থেকে বাম দিকে যখন ইলেকট্রনগুলো আসবে, এসে সে করবে কি, পি সাইডেও হচ্ছে সে কিছুটা রিকম্বিনেশন করবে। অর্থাৎ পি সাইডেও কিছু ইলেকট্রন চলে আসবে, যেই ইলেকট্রনগুলো সে এখানে হোলের সাথে রিকম্বিনেশন হবে। আবার এন সাইডে তো অলরেডি ইলেকট্রন আছেই কন্ডাকশন ব্যান্ডে, পি সাইড থেকে হচ্ছে কিছু হোল ওপাশে গিয়ে ডিপ্লেশন লেয়ারের বাইরেও রিকম্বিনেশন হতে থাকবে। এটাও আমাদের জন্য লস। আমাদের রিকম্বিনেশন ঠিক আছে, বৃষ্টির পানি পুরো উঠোনে পড়তেছে, আমার তো পুরো উঠোনে পড়ে লাভ নেই। আমার বৃষ্টির পানিটা যদি সঞ্চয় পড়তে হবে আমি চালের নিচে যেখানে বালতি বা হচ্ছে ড্রাম দিয়েছি, আমার সেখানে হচ্ছে পড়তে হবে। পুরো উঠোনে পড়লে সেই উঠোনের পানিকে আমি ইউজ করতে পারবো না। আমার যেখানে পড়লে কাজে লাগবে সেখানেই। তো ঠিক এখানেও এই জিনিসটা ডিপ্লেশন লেয়ারে যদি হয় তাহলে সেটা কাজে লাগবে। ডিপ্লেশন লেয়ারের বাইরে আরও বেশি ভলিউম, বেশি আয়তনে যদি এটা হয়, সেটা কোনো কাজে লাগবে না। এটা জাস্ট আমার ওয়েস্ট, আমার এনার্জিটা অপচয় হচ্ছে। তো হোমোজাংশন এলইডির ক্ষেত্রে এই জিনিসটাও হয়ে থাকে, যার জন্য এই দুইটা কারণে হোমোজাংশন এলইডিটা ভালো না। কি দুইটা কারণ? প্রথমত কারণ হচ্ছে হোমোজাংশন এলইডি হচ্ছে লো এফিসিয়েন্সি। এখন লো এফিসিয়েন্সি কেন, সেটার কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে এটাতে যে লাইটটা রিলিজ হয় সেটা রিঅ্যাবজর্পশনের সুযোগ থাকে, এবং রিকম্বিনেশন যেটা হয় সেটা হচ্ছে একটা বড় একটা ভলিউমের মধ্যে হয়ে থাকে, যার কারণে এখানে আমার অনেক এনার্জি বা লাইট হচ্ছে আমার ওয়েস্ট হয়, যেটা আমার কোনো কাজে লাগে না, এটা আমার অপচয় হয়। এই জন্য এটার ইফিসিয়েন্সিটা কম। এই দুইটা অসুবিধার কারণে আমরা হোমোজাংশন এলইডিটা ইউজ করি না। এলইডি বানানো হলে এলইডি অবশ্যই হেটেরো জাংশন ইউজ করা হয়। এখন চলে আসি তাহলে প্রবলেমের, চলে গেল, এটা তো ক্লিয়ার হলাম আশা করি। আচ্ছা, এখন চলে আসলো হেটেরো স্ট্রাকচার। এখন এতক্ষণ আমরা ছিলাম হেটেরো জাংশন, তাহলে হেটেরো স্ট্রাকচারটা কি? জাংশন হচ্ছে জাস্ট দুইটা ম্যাটেরিয়াল যেখানে জয়েন হবে সেটাই জাংশন।
এবং সেটা যদি ডিফারেন্ট ম্যাটেরিয়ালের হয় তাহলে সেটা হচ্ছে হেটেরো জাংশন। শেষ হয়ে গেল জাংশন। কিন্তু একাধিক জাংশন দিয়ে যদি কোনো এলইডি বানানো হয়, কোনো ডিভাইস বানানো হয়, সেটা হচ্ছে হেটেরো স্ট্রাকচার এলইডি। অর্থাৎ জাংশন যদি ডিফারেন্ট হয়, মানে সরি, জাংশন যদি একের বেশি হয়, আমরা এতক্ষণ যতগুলো হেটেরো স্ট্রাকচার দেখেছি সবগুলোতে একটাই জাংশন, এই যে এখানে একটা জাংশন। কিন্তু এখন আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে জাংশন হচ্ছে দুইটা। এটা হচ্ছে আমাদের হেটেরো জাংশন হচ্ছে আর একটু আপডেট। আমরা হোমো জাংশনের পরে একটু এফিসিয়েন্সি বেশির জন্য আমরা করেছি হচ্ছে ল্যাবে, মানে এক্সপেরিমেন্ট করে আমরা পেয়েছি হেটেরো জাংশন এলইডি। এখন হেটেরো জাংশনের পর আরও একটু এক্সপেরিমেন্ট করে আমরা পেয়েছি হচ্ছে হেটেরো স্ট্রাকচার এলইডি। এখন হেটেরো স্ট্রাকচারের পরে হচ্ছে আমাদের স্ট্র্যাডলিংয়ের পরিবর্তে স্ট্র্যাজার, যেটা আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়নি, সিলেবাসটা অনেক বড় হয়ে যাবে তাহলে। এটা হচ্ছে আমাদের হেটেরো স্ট্রাকচার এলইডি। এখন এই হেটেরো স্ট্রাকচারের এক সাইডে হচ্ছে দেখি আমরা জিনিসটা কি, এক পাশে হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, অর্থাৎ একটা ওয়াইড ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, এবং একদম ডান পাশে যেটা সেটাও অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এটাও ওয়াইড ব্যান্ড গ্যাপ। মাঝখানে হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, এটা হচ্ছে একটু ন্যারো ব্যান্ড গ্যাপ। ওকে, এখন এখানে দুইটা জাংশন আছে, এন এবং পি এর মধ্যে, এন প্লাস এবং পি এর মধ্যে একটা জাংশন, পি এবং পি এর মধ্যে একটা জাংশন, দুইটা জাংশন আছে। এখন কথা হলো পি এবং পি দুইটা তো সেম ম্যাটেরিয়াল, তাই না? কিন্তু সেম ম্যাটেরিয়াল হলেও এনার্জি ব্যান্ড তো উপরে, তাই না? এবং এটাও কিন্তু নো বায়াস অবস্থায়, তার মানে ফার্মি লেভেলটা থাকবে হচ্ছে একই পজিশনে। তো ফার্মি লেভেল যদি একই পজিশনে রাখতে যাই, আমাদের সেম ম্যাটেরিয়াল কোনটা, পি এবং পি, এটা মোটামুটি কাছাকাছি একই ধর্মী, তাহলে এই দুইটার ফার্মি লেভেলটা আমরা একই পজিশনে ড্র করে দিলাম। ওকে, এখন আসতেছি ফার্মি লেভেলটা এখানে বাম পাশে কেন কন্ডাকশন ব্যান্ডের ভিতরে চলে গেছে সেটাতে আসতেছি একটু পরে। আচ্ছা, তো এখানে হচ্ছে ফার্মি লেভেলটা হচ্ছে আমাদের ঠিক কনস্ট্যান্ট থাকলো, এবং ফার্মি লেভেলের রেসপেক্টেই হচ্ছে আমরা কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডটা ড্র করলাম। যেহেতু এটা ওয়াইড ব্যান্ড গ্যাপ, সেজন্য এটার এটার ইসিটা অনেক উপরে চলে গেছে, এবং ন্যারো ব্যান্ড গ্যাপের জন্য ইসিটা হচ্ছে একটু নিচে হয়ে গেল। তো এখানে ব্যান্ড গ্যাপ যেটা সেটার পরিমাণ হলো ন্যারো ব্যান্ড গ্যাপে হচ্ছে 1.4 ইলেকট্রন ভোল্ট, এবং ওয়াইড ব্যান্ড গ্যাপ যেটা সেখানে হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। মোটামুটি আমরা পার্থক্যটা মানে বুঝতেই পারছি যে অনেক বেশি পরিমাণ পার্থক্য এখানে, যার জন্য এখানে আমাদের যে ডিপ্লেশন লেয়ার, এখানে আমাদের যে ডিপ্লেশন লেয়ার যেটা মানে জাংশন, যেটা জাংশনের যে ব্যারিয়ারটা সেটা খুবই মানে খাড়া আর কি, অর্থাৎ খুবই স্পাইক আকৃতির একটা অনেক খাড়া একটা এখানে ব্যারিয়ার তৈরি হয়েছে। এই ব্যারিয়ারটাই মূলত আমাদের এখানে এলইডি তৈরির ক্ষেত্রে আমাদের মানে মোর এফিসিয়েন্সি দেওয়ার ক্ষেত্রে কাজ দিবে। সেটা কীভাবে দেয় সেটা আমরা এখন এক্সপ্লেন করব। তো তার আগে এবার বলি ফার্মি লেভেলটা এখানে ইসির এই দিকে, মানে এন যেটা নেগেটিভ গ্যালিয়াম আর্সেনাইডের এখানে ইসিটা হচ্ছে কেন ভিতরে চলে আসলো, ইসি এর ভিতরে। তো আমরা জানি ফার্মি লেভেলটা হচ্ছে একই পজিশনে থাকবে, তো একই পজিশনে রাখার জন্য ফার্মি লেভেলটা যেদিক দিয়ে যায় আমরা সেদিক দিয়েই নিব, অর্থাৎ সেদিক দিয়ে এটা যাবে, এটাতে কারো কোনো হাত নেই। এখন ফার্মি লেভেলটা যেহেতু এখানে মাঝখানে চলে এসেছে, তার মানে এটা একটু নতুন ধরনের ম্যাটেরিয়াল না। এই ধরনের ম্যাটেরিয়ালকে, যেখানে ফার্মি লেভেল হয় কন্ডাকশন ব্যান্ডের ভিতরে অথবা ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে, সেটাকে বলা হয় ডিজেনারেট টাইপ সেমিকন্ডাক্টর, যেটা আমি ভিডিওর মাঝখানে এর আগে একবার বলেছি, এটা হচ্ছে ডিজেনারেট টাইপ সেমিকন্ডাক্টর। তো এইখানেও এই জিনিসটা ঠিক, এখানে এন টাইপ যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে ডিজেনারেট টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, আচ্ছা, এখন এখানে এলইডিটা হবে কিভাবে? এখানে এখনও যেভাবে আছে এটা হচ্ছে নো বায়াস অবস্থায়, এবং আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ডান পাশে ডিটেলসে আছে। এখন এখান থেকে এলইডিটা হবে কিভাবে, সেখানে এটা হচ্ছে যখন আমি ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করব তখন সেখানে দেখব যে এই পয়েন্টটা হচ্ছে সেই সংক্রান্ত ইনফরমেশন দিচ্ছে আমাকে যে কীভাবে এখানে আমি লাইট আউটপুট পাবো হেটেরো স্ট্রাকচার এলইডি উইথ ফরওয়ার্ড বায়াস দিয়ে। আমি তো রিভার্স বায়াস দিয়ে তো পাবো না, ফরওয়ার্ড বায়াসেই পাবো। তো এখানে যখন আমি ফরওয়ার্ড বায়াসটা দিব তখন হবে কি, আমার কিছু ইলেকট্রন, আমরা ওখানেও একটু আগে হোমো জাংশনের ক্ষেত্রে পড়েছি, এন থেকে পি সাইডের দিকে কিছু ইলেকট্রন হচ্ছে ডিফিউশন হবে। ঠিক এখানেও বাম দিক থেকে, এখানে বাম দিক যেহেতু এন সাইড, বাম দিক থেকে ডান দিকে কিছু ইলেকট্রন ডিফিউশন হবে। এখন ডিফিউশন কি হতে পারবে? কারণ যেহেতু এইখানেও একটা পটেনশিয়াল ব্যারিয়ার আছে না? আছে। কিন্তু এই পটেনশিয়াল ব্যারিয়ার শুরুতে যতটুকু ছিল, এই যে এইখানে অনেক বেশি পরিমাণ ছিল, যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, মানে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করেছি, তখন হবে কি এই পটেনশিয়াল ব্যারিয়ারের পরিমাণটা কমে যাবে, যেটা অলরেডি আমরা সেকেন্ড স্লাইডের একদম লাস্ট, মানে সেকেন্ড লেকচার যেটা, সেটার একদম লাস্ট স্লাইডে আমরা দেখিয়েছি। তো পটেনশিয়াল ব্যারিয়ারটা কমে যাবে। এতক্ষণ কিন্তু ইলেকট্রনগুলো সেখানে পাস হতে পারেনি, কিন্তু এখন যেহেতু ব্যারিয়ারটা কমে যাবে, এখন কিন্তু ইলেকট্রনগুলো খুব ইজিলি পাস হবে।
এখন এই ইলেকট্রনগুলো তো পাস হতে হতে পাস হওয়ার মাঝেই সে যখন এই যে ডিপ্লেশন লেয়ারে যখন চলে আসবে, এইখানে এসে ডিপ্লেশন লেয়ার বা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড যে অংশটুকু, এই অংশটুকুতে এসে সে করবে কি রিকম্বিনেশন করবে এখানকার ভ্যালেন্স ব্যান্ডের হোলের সাথে, এবং এখানে সে লাইট আউটপুট দিবে, যে লাইট আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি আঁকা বাঁকা করে দেখানো। এখন কথা হলো এই ইলেকট্রনগুলা কেন আরও সামনে যাবে না? আরও সামনে যাওয়ার কোনো সুযোগ নেই, এজন্যই যে এই ব্যারিয়ারটাও আগের থেকে কিছুটা ছোট হয়েছে, কিন্তু যেই কিছুটা ছোট হয়েছে সেই কিছুটা আসলে পর্যাপ্ত না, মানে যে পরিমাণ ছোট হয়েছে সেটা কিন্তু আসলে ইলেকট্রন পাস হওয়ার জন্য পর্যাপ্ত না। অর্থাৎ এটা এখনও কিন্তু হিউজ একটা বড় একটা ব্যারিয়ার, অর্থাৎ ইলেকট্রন এখান থেকে ওখানে পাস হতে পারবে না। তার মানে যত পরিমাণ রিকম্বিনেশন হওয়া দরকার সম্পূর্ণ রিকম্বিনেশন আমার এই অংশটুকুতে হবে, মানে আমার এমন কোনো জায়গায় গিয়ে রিকম্বিনেশনটা হবে না যে জায়গায় গিয়ে রিকম্বিনেশন হলে আমি সেই আউটপুটটা কাজে লাগাতে পারবো না বা সেই আউটপুটটা আমার কোনো কাজে আসবে না, এই ধরনের কোনো রিকম্বিনেশন হবে না। ওকে, এই ব্যাপারটা ক্লিয়ার। এই জন্য হেটেরো স্ট্রাকচার এলইডিটা হচ্ছে আমাদের হোমো জাংশন এলইডি যেটা, সেটার থেকে হেটেরো জাংশন বা হেটেরো স্ট্রাকচার এলইডি হচ্ছে, মানে হেটেরো জাংশন তো আরও ভালো এবং হেটেরো জাংশনের চেয়ে হেটেরো স্ট্রাকচার আরও ভালো। ওকে, এই যে এই জিনিসটাই আর কি এখানে নিচের এই ফিগারটাতে আবার দেখানো আছে যে মাঝখানের যে গ্যালিয়াম আর্সেনাইড যে অংশটুকু সেখান থেকে হচ্ছে আমাদের লাইট আউটপুটটা যাচ্ছে, এই সংক্রান্ত যাবতীয় যে ডিটেলসটা সেই ডিটেলসটা হচ্ছে আমাদের এখানে দেখানো আছে। আচ্ছা, ফরওয়ার্ড বায়াসটা আমরা কোন দিক থেকে দিব সেটা একটা বড় ধরনের প্রশ্ন, এটা যে এই ফিগারটাতে দেখানো আছে। আমাদের ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে যাওয়া লাগবে? এন টাইপটা আছে হচ্ছে আমাদের বাম পাশে, তার মানে ইলেকট্রনগুলো বাম পাশ থেকেই সরতে হবে। তো ইলেকট্রনটা আমরা জানি হচ্ছে আমাদের যে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে যায়, তার মানে ইলেকট্রিক ফিল্ড আমাদের দিতে হবে ডান দিক থেকে, তাহলে ইলেকট্রনগুলো বাম দিক থেকে ডান দিকে চলে আসবে, মানে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করতে হবে এমনভাবে যেন সেটা ডান দিক থেকে বাম দিকে আসে, তাহলে ইলেকট্রনগুলো ঠিক বাম দিক থেকে ডান দিকে আসবে, অর্থাৎ আমাদের যেভাবে আমরা এনার্জি পাবো তাহলে সেই অনুযায়ী হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশনটা হবে, যে কোন সাইডে পজিটিভ থাকবে কোন সাইডে নেগেটিভ থাকবে। আমি যদি এই কানেকশনটা একটু উল্টাই দিয়ে দিই তখন হবে কি, উল্টা উপরের দিকে যেই ইলেকট্রনগুলো ছিল, মানে এখানেও কন্ডাকশন ব্যান্ডে গ্যালিয়াম আর্সেনাইড এখানেও তো কিছু ইলেকট্রন ছিল, উল্টা দেখা যাবে এই ইলেকট্রনগুলো এখন এইখানে চলে আসবে, এন প্লাসে চলে আসবে, যার ফলে হবে কি পটেনশিয়াল ব্যারিয়ার যেটা এটা আরও বড় হয়ে যাবে, মানে রিভার্স বায়াস আর কি। আর ফরওয়ার্ড বায়াস হচ্ছে ডিফ্লেকশন রেয়ার যেটা, পটেনশিয়াল ব্যারিয়ার যেটা এটা ছোটো হয়ে আসে এবং সেই ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রিসিটি পাস হতে পারে এবং সেখানে হোল এবং ইলেকট্রনের রিকম্বিনেশনের মাধ্যমে আমি লাইট আউটপুট পাবো, এটাই আমাদের মূল বিষয়। এখন এইখানে একটা ছোট একটা বিষয় আছে, এটা হচ্ছে জাস্ট এখানে কয়েকটা গ্রাফ দেখানো আছে। প্রথমটা হচ্ছে আমাদের জাস্ট এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, রিকম্বিনেশন হচ্ছে মানে যেমন হচ্ছে ধরি হচ্ছে আমাদের এইখানে রিকম্বিনেশন যেটা হচ্ছে দুইটা রিকম্বিনেশন দেখানো আছে এবং দুইটাই সেম লেংথ হয়েছে, মানে সমান দূরত্বের রিকম্বিনেশন হয়েছে, কিন্তু সবসময় তো এটা হবে না। কন্ডাকশন ব্যান্ডে একদম ইলেকট্রন যে ঠিক ইসি এর একদম এখানেই থাকবে তা কিন্তু না, আরও উপরেও থাকবে, এবং ভ্যালেন্স ব্যান্ডে হোল যে একদম ইভিতেই থাকবে তা কিন্তু না, আরও নিচে থাকবে। তাহলে এদের মধ্যে রিকম্বিনেশনের পরিমাণটাও কোথাও বেশি হবে কোথাও কম হবে, কেউ অল্প দূরত্ব অতিক্রম করে রিকম্বিনেশন হবে, কেউ কম বেশি দূরত্ব অতিক্রম করে রিকম্বিনেশন হবে। তো সেই কম বেশিটাই এখানে দেখানো আছে, যে এক নাম্বারটা হচ্ছে কম দূরত্ব, দুই নাম্বারটা হচ্ছে বেশি দূরত্ব, তিন নাম্বারটা হচ্ছে আরও বেশি দূরত্ব। তো এইখান থেকে যদি চিন্তা করি আমরা জানি হচ্ছে যে লাইটটা আউটপুট মানে রিলিজ হবে সেই লাইটটা মূলত হচ্ছে আমাদের কেমন হয়, যে পরিমাণ দূরত্ব সে অতিক্রম করে মানে ঠিক এনার্জি গ্যাপ যেটা সেই পরিমাণ এনার্জির সে ফোটন রিলিজ করবে, তাই তো? তাহলে সেই পরিমাণ ফোটন যদি সে রিলিজ করে তাহলে হবে কি, তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে মোটামুটি এনার্জি কোনটার বেশি, 1 2 নাকি 3, 3 এর এনার্জিটা বেশি। কিন্তু আমরা যদি ইলেকট্রন কনসেন্ট্রেশন বা হোল কনসেন্ট্রেশনের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে কনসেন্ট্রেশনটা হচ্ছে আমাদের ঠিক মাঝামাঝিতে বেশি। ওকে, এই যে ঠিক এইখানটায়, এই যে এখানে একদম ঠিক ইসি এর জায়গাতে না, ইসি থেকে একটু উপরে এবং ইভি এর একদম ঠিক ইভি বরাবর না, ইভি থেকে একটু নিচে, এখানে হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনটা মূলত বেশি, একদম পিক যেটা সেটা কিন্তু একদম জিরো মানে ইসিতে না, সেটা হচ্ছে একটু মাঝামাঝিতে। অর্থাৎ আমরা অনেক সময় দেখি কি পানির ট্যাপ যখন আমরা ইউজ করি, পানির ট্যাপে যখন পানি যখন শেষের দিকে থাকে, শেষের দিকে পানিগুলো মানে খুব জোরে সাউন্ড করে করে পড়তে থাকে, মনে হচ্ছে যেন এটা তো মানে ওর পুরো শক্তি দিয়ে পড়তেছে। আচ্ছা, ওই সময় যত জোরেই পানি পড়ুক না কেন আসলে কি আমি বেশি পানি পাচ্ছি? অন্যান্য সময়ের তুলনায় কিন্তু সে বেশি ফোর্স দিচ্ছে এখানে,
মানে অনেক এখানে একটা বাতাসেরও ব্যাপার আছে। যাই হোক, মানে আমি ফোর্সটা কিন্তু বেশি পাচ্ছি, অনেক জোরে, অন্যান্য অনেক জোরে সাউন্ড করে একদম পুরো ঝড় তুফানের মতো অবস্থা, মানে কীরকম করে হচ্ছে পানি পড়তে থাকে। কিন্তু আলটিমেটলি কিন্তু আমি এখানে আউটপুট যেটা পানি, সেটা কিন্তু কমই পাচ্ছি, কম পাচ্ছি না। ঠিক এইখানেও আমার এটা যত দূরত্ব, যত এনার্জিরই, যত শক্তিরই হোক না কেন, আমার ইলেকট্রনের কনসেন্ট্রেশন বা হোলের কনসেন্ট্রেশন বেশি কিন্তু মাঝামাঝি। তার মানে বেশি হলেও লাভ নাই, কম হলেও লাভ নাই, হওয়া লাগবে হচ্ছে মাঝামাঝি। ওকে, তার মানে বোঝা যাচ্ছে আমি আউটপুটটা বেশি পাবো হচ্ছে টুতে, টুতেই হচ্ছে আমি বেশি আউটপুট পাবো। এবং সেটারই কিছু ইয়ে দেখানো আছে এখানে, যে এইচ নিউ, এটা তো হচ্ছে এনার্জি, যে কী পরিমাণ এনার্জির জন্য কী পরিমাণ আউটপুট পাচ্ছি। দেখি এখন এইচ নিউ পরিমাণ, আমি ডান পাশের ফিগারটা তো যাব, তবে ডান পাশের ফিগারটা একটু ওপেন করে রাখি, তাহলে সুবিধা হবে। বাম পাশের ফিগারে এখানে যেটা আছে, প্রথমটা হচ্ছে এইচ নিউ ওয়ান, মানে প্রথমটার এনার্জি, এইচ নিউ টু দ্বিতীয়টার এনার্জি, এইচ নিউ থ্রি তৃতীয়টার এনার্জি। তো এইচ যেটা, এটা তো হচ্ছে ফ্লাক্স কনস্ট্যান্ট, এটা তো ফিক্সড। চেঞ্জ হবে হচ্ছে নিউ, মানে কত জোরে, কেমন এনার্জি, কেমন বেগ থাকবে, তার ভেলোসিটি কেমন থাকবে সেইটা অনুযায়ী, তাই না? তার মানে এনার্জি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, এবং আমাদের এই গ্রাফের ডান দিকে দেখানো আছে এইচ নিউর পরিমাণটা বেশি, মানে এইচ নিউ ওয়ানের চেয়ে এইচ নিউ থ্রি এর পরিমাণটা বেশি। এখন এইচ নিউ ওয়ান যখন, তখন আমরা লাইট ইন্টেন্সিটি, উপরে হচ্ছে ইন্টেন্সিটি, নিচে হচ্ছে ডান দিকে হচ্ছে এইচ নিউ এনার্জি। তাহলে দেখি যখন কম এনার্জি থাকে তখন আউটপুট কতটুকু পাচ্ছি, কমই পাচ্ছি। যখন মাঝামাঝি এনার্জি এইচ নিউ টু, তখন হচ্ছে আমি পিক এনার্জি, পিক ইন্টেন্সিটি পাচ্ছি, একদম সর্বোচ্চ ইন্টেন্সিটি পাচ্ছি। আবার এই এনার্জিটা যখন আরও বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমার আলোটা কমে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে মাঝামাঝি যেটা, সেটাতেই হচ্ছে আমি সবচেয়ে বেশি ইয়ে পাবো। অর্থাৎ পানি যদি আমার খুব আস্তে পড়ে তাহলেও আমি পানি কম পাবো, পানি যদি খুব জোরে পড়ে তাহলেও আমি পানি কম পাবো। মোটামুটি মাঝামাঝি পড়লেই হচ্ছে আমি খুব ভালো পানি পাবো পানির ট্যাপে। ঠিক এই জিনিসটা একটু উল্টা করে এখানে ড্র করা। ওয়েভ লেংথ, এখানে ল্যামডা মানে হচ্ছে ওয়েভ লেংথ, মানে ওয়েভ লেংথের সাথে হচ্ছে ইন্টেন্সিটি কীভাবে বৃদ্ধি পায়, ইন্টেন্সিটি মানে কতটুকু আলো পাবো সেটা আর কি, এটা আমরা জানি সবাই। তো সেটাই এখানে একটু ওয়েভ লেংথগুলোকে একটু উল্টা দেখানো আছে। ই থ্রি যেটা, সেই ওয়েভ লেংথের জন্য, সবচেয়ে বেশি ওয়েভ লেংথের জন্য আমি আউটপুট ইন্টেন্সিটি পাচ্ছি কম, মোটামুটি মাঝারি ওয়েভ লেংথের জন্য আউটপুট পাচ্ছি অনেক বেশি, এবং সবচেয়ে কম ওয়েভ লেংথ যেটা, মানে ইয়ে যেটা, সরি এখানে ভুল বলেছি, ই থ্রি যেটা, সরি ল্যামডা থ্রি যেটা, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে কম ওয়েভ লেংথ। ডান দিকে হচ্ছে ওয়েভ লেংথ বাড়ছে আর কি এখানে। তো ই থ্রি যেটা সবচেয়ে কম ওয়েভ লেংথের জন্য হচ্ছে আমি আলো পাচ্ছি এত, এবং মোটামুটি মাঝামাঝি ওয়েভলেংথ যেটা ল্যামডা টু, সেটার জন্য আলো পাচ্ছি সবচেয়ে বেশি, এবং ল্যামডা ওয়ান যেটা সবচেয়ে আরও বেশি যে ইয়েটা ওয়েভলেংথ, সেটার জন্য আবার আলো কম পাচ্ছি। আলটিমেটলি জিনিসটা দাঁড়ালো এটাই, যে ওয়েভলেংথও যেখানে মাঝামাঝি থাকবে, মোটামুটি খুব বেশিও না কমও না, সেখানে আমি আউটপুট বেশি পাবো। আবার এনার্জির কথা যদি বলি, বাম পাশের ফিগার, এনার্জিও যেখানে মাঝামাঝি থাকবে, ফোটন রিলিজ হওয়ার যে ফোটন মানে ফোটন রিলিজের যে এনার্জিটা, ফোটন এনার্জি, সেটা যেখানে মাঝামাঝি থাকবে সেখানে আমি আউটপুটটা বেশি পাবো। কম হলেও পাবো না, বেশি হলেও পাবো না, মানে সেক্ষেত্রে কম বেশি দুইটার ক্ষেত্রে আমি কম পাবো। মাঝামাঝি যখন থাকবে তখন আমরা বেশি পাবো। এই ইনফরমেশনগুলো এখানে দেয়া আছে। সেই সাথে এগুলা যেগুলা, এটা হচ্ছে আমাদের একটা ম্যাথ, তো এই ম্যাথটা আমাদের লাগবে না, যেহেতু আমাদের ভাইবার জন্য এগুলো ধরবে না। এই ম্যাথের প্রথম অংশটুকু হচ্ছে ডিরাইভেশন, মানে বলা হয়েছে একটা সূত্র ডিরাইভ করতে বলা হয়েছে, এবং পরবর্তীতে হচ্ছে ম্যাথ, যেই সূত্রতে ভ্যালুগুলো বসাও, প্যারামিটারগুলো ভ্যালু বসে ম্যাথগুলো। তো যাই হোক, এটা আমরা ম্যাথ আসলে এখানে আলোচনা, একটা ম্যাথও আলোচনা করি না আর করবো না। আর এটা হচ্ছে স্যার মিডের জন্য একটা সাজেশন দিয়েছিলেন, সেই সাজেশনটাও এখানে অ্যাটাচ করা হয়েছে, যদি এটা এখন আর কোনো কাজে লাগবে না। এই হচ্ছে টোটাল ফাইল। তো অনেক ধন্যবাদ সবাইকে, যে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেছি আমরা। আসলে বলবো যে যেই ভিডিওটা দেখে মানে দেখবে, তারই আশা করি, আমি চেষ্টা করেছি এখানে এই বিষয়গুলো যতটুকু সম্ভব ক্লিয়ার করার, যে মেইন ব্যাপারগুলো বোঝার, সেই মেইন ব্যাপারগুলো তুলে ধরার। আশা করি এগুলো আমরা যদি দেখি, এবং মোটামুটি ভিডিওটা পজ দিয়ে কয়েকবার ভালো করে দেখি, তাহলে আর ওই স্লাইডগুলো ওপেন না করেও জাস্ট এখান থেকে হচ্ছে আমরা একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবো। তো সবাইকে অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবো সবাই। আল্লাহ হাফেজ।